একটি ফাইন্যান্স কোম্পানিতে কাজ করা কৃষ্ণকুমারের জীবনটা ভালোই চলছিল। তার প্রিয়তমা স্ত্রী, ছোট্ট একটি মেয়ে, সবকিছু নিয়ে সাজানো গোছানো একটি পরিবার। কিন্তু সেই সুখের জীবনের মোড় ঘুরে যায় তখনই, যখন কৃষ্ণকুমার তার চাকরি পরিবর্তন করে একটি ব্যাংকের ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করে। সেই ব্যাংকে কয়েক সপ্তাহ কাজ করার পরেই কৃষ্ণকুমারের জীবনে ঘটে যায় একের পর এক ভয়ঙ্কর ঘটনা। আর কৃষ্ণকুমার এমন এক ফাঁদে পড়ে যায় যেখান থেকে সে বের হতে পারছিল না, আবার কাউকে বলতেও পারছিল না। তো শেষ পর্যন্ত কৃষ্ণকুমার কি করেছিল সেটাই দেখানো হবে আজকের গল্পে। আর কৃষ্ণকুমার কি ফাঁদে পড়েছিল সেটা আপনার কল্পনারও বাইরে। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। তো আজ এমনই সাসপেন্স আর টুইস্টে ভরা মালায়ালাম মুভি পার্টনার এক্সপ্লেন করতে যাচ্ছি, যেটা 2024 সালে রিলিজ হয়েছিল। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই ইনকাম ট্যাক্স অফিসার পার্থা ভয়েস ওভারের মাধ্যমে আমাদের বলতে থাকে, ক্রাইম যেমনই হোক না কেন, সেটা যেভাবেই করা হোক না কেন, আজ নয়তোবা কাল সেটা সামনে আসবেই। পৃথিবীতে 80% ক্রাইম হয় শুধুমাত্র টাকার জন্য। যাই হোক, ছোটবেলা থেকেই আমার ইচ্ছে ছিল একজন আইপিএস অফিসার হওয়ার, কিন্তু ঘটনাক্রমে আমি এখন একজন ইনকাম ট্যাক্স অফিসার। আমার সার্ভিস লাইফের সব কেসই আমি সমাধান করেছি, কিন্তু একটা কেস যেটা কয়েক বছর আগে ঘটেছিল আমাকে শিখিয়েছে যে টাকার জন্য মানুষ সব কিছু করতে পারে, আর অপরিচিতরাও শুধুমাত্র টাকার জন্যই বন্ধু হয়ে যেতে পারে। আর এই কেসটা শুরু হয়েছিল 1989 সালে কাসারগোডে। দেখা যায় সেখানে একটি গাড়িতে কয়েকজন লোক অপেক্ষা করছিল। অপর দিক থেকে আরও একটা গাড়ি আসতেই সেই গাড়িটি অপর গাড়িটির পিছু করতে শুরু করে, আর কিছুক্ষণ চেস করার পরে সেই গাড়িটাকে সামনে এসে আটকে দেয়। গাড়ি থেকে কয়েকজন লোক গান হাতে নামে, আর এটা দেখেই সেই গাড়ির ড্রাইভার সেখান থেকে পালিয়ে যায়। গাড়ির ভেতরে আরও 2জন লোক ছিল। সেই লোকটা নিজের গানটা হাতে নেওয়ার চেষ্টা করতেই সেই 4জন লোক সেই 2জন লোককে গাড়ির ভেতরে একের পর এক গুলি করে সেখানেই মেরে ফেলে। এরপরেই ঘটনা চলে আসে 2005 সালে, যেখানে দেবরাজ নামের একজন লোক ইনকাম ট্যাক্স অফিসে চলে আসে, আর সেখানে অফিসার পার্থার সাথে সে দেখা করতে আসে। দেবরাজ এবং অফিসার পার্থা দুজনেই ছোটবেলায় একে অপরের পরিচিত এবং কাজিন। সেই সুবাদে দেবরাজ পার্থার জন্য মিষ্টি নিয়ে আসে। আসলে দেবরাজ সেখানে পার্থার সাথে একটা কাজের জন্য এসেছিল। ঠিক তখনই 2জন অফিসার সেখানে চলে আসে এবং বলে, আমরা সেই লোকটার বাড়িতে গিয়েছিলাম, তার বাড়ি বন্ধ, কারখানাও তার কোনো খোঁজ নেই। এরপরেই তার ফাইলটা দেয়। যখনই পার্থা সেই ফাইলটা খুলে সে অবাক হয়ে যায়, কারণ তারা যে লোকটাকে খুঁজছিল সে আর কেউ নয়, দেবরাজ। এরপরেই দেবরাজকে ইন্টারোগেশন করতে শুরু করে। তখন পার্থা তাকে বলে, তুমি ত্রিবেণীতে থাকতে, কিন্তু 10 বছর তুমি পুনেতে বসবাস করছো, আর তোমার ওইরকম কোনো বিজনেসও নেই, চাকরিও নেই, তাহলে তোমার কাছে হুট করে এত টাকা কোথা থেকে আসলো? দেবরাজ বলতে থাকে, হুট করে নয়, এটা আমার অনেক দিনের পরিশ্রম এবং কানেকশনের ফল থেকেই এটা এসেছে। আমি একজন মিডল ক্লাসম্যান, আর সবার মতোই আমিও অনেক বিজনেসে টাকা লাগিয়েছি শুধুমাত্র আমার ভাগ্য পরীক্ষা করার জন্য, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হয়নি। অবশেষে আমি একটা বিজনেস দাঁড় করিয়েছি, আর সেই বিজনেসটা করার জন্য আমি অনেক মানুষের কাছ থেকে টাকা ধার নিয়েছি, কিন্তু এরপরে হুট করেই জানতে পারি ইনকাম ট্যাক্স অফিস থেকে আমার অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেওয়া হয়েছে, আর সেটার বিষয়ে ইনকোয়ারি করার জন্য আমি এখানে এসেছি, আর আপনারা আমাকে এখানে ধরে নিয়ে এসেছেন। পার্থা দেবরাজকে বলে, কোনো কিছু না হলে অবশ্যই আমরা তোমাকে এখানে ইন্টারোগেশনের জন্য আনতাম না। তুমি কি উডুবি গ্রামীণ ব্যাংকে চেনো? দেবরাজ বলে, হ্যাঁ। এরপরে পার্থা বলে, ঠিক আছে, তোমাকে অ্যারেস্ট করা হচ্ছে। তখনই দেবরাজ বলে, আগে কি হয়েছে আমাকে খুলে বলো, কেন আমাকে অ্যারেস্ট করা হচ্ছে, আর আমি কি করেছি সেটা তো একবার বলো, আমাকে বলার সুযোগ দাও। অবশেষে পার্থা তাকে বলার সুযোগ দেয়। এরপরে তারা তার জবানবন্দি রেকর্ড করতে শুরু করে, আর ঘটনা চলে যায় 6 মাস আগে কান্নুরে, যেখানে একটি হোটেলে উডুপি গ্রামীণ ব্যাংকের নতুন ব্রাঞ্চ খোলার জন্য কয়েকজনের ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। যেখানে ইন্টারভিউ নিচ্ছিল উডুপি গ্রামীণ ব্যাংকের জোনাল ম্যানেজার বিজয় এবং তার অ্যাসিস্ট্যান্ট শিবকুমার। দেখা যায় বিজয় সেসব প্রার্থী থেকে 5 জনকে নির্বাচন করে, আর সে তাদের বলে, উডুবি গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে কেরালার বেডাকা গ্রামে একটি ব্রাঞ্চ খোলা হচ্ছে, আর সেটার দায়িত্ব দেওয়া হচ্ছে আপনাদের। যেখানকার ম্যানেজার ছিল কৃষ্ণকুমার, আর বিষ্ণুকে বানানো হয়েছিল ক্যাশিয়ার। এছাড়া লাক্ষ্মী এবং রহিমকে বানানো হয় ক্লার্ক, আর চাকো নামের একজন লোককে পিয়নের পোস্টে দেওয়া হয়।
কৃষ্ণকুমারকে দেখা যায় সে তার স্ত্রী প্রিয়াকে নিয়ে সেই পোস্টিংয়ের গ্রামে চলে আসছে। কিন্তু তখনই তার স্ত্রী প্রিয়া একটি স্বপ্নে দেখতে পায় আসলে তারা পালিয়ে বিয়ে করছিল। আর এই দুঃস্বপ্নটা দেখেই সে জেগে ওঠে। তখন কৃষ্ণকুমার বলে, ভয় পেও না, আমি তোমার সাথে আছি। প্রিয়াও বলে, তুমি থাকলে আমার আর কিছু লাগবে না। এরপরেই দেখা যায় রাঘব সাথীর কাছে আসে আর বলে, গত 2 মাস ধরে তুমি সুদের টাকা দিচ্ছ না, মূল টাকা নিয়ে আসো। সেখানে তাকে প্রেশার দিতে থাকে। সাথী বলে তার কাছে কোনো টাকা নেই, তার মেয়ের চিকিৎসা করতে সব টাকা শেষ হয়ে গেছে। কিন্তু রাঘব তাকে জোর করতে থাকে। তখনই সেই গ্রামের প্রেসিডেন্ট আসে এবং রাঘবকে বলে, ওর মেয়েটা অসুস্থ, চিকিৎসা চলছে, আর এই সময়ে তুমি যদি ওর কাছ থেকে জোর করে টাকা নাও সেটা বেআইনি হবে। রাঘব বলে, আমি কিছু জানি না, যখন ভাট আসবে তখন কি করবেন? ভাট আমাকে টাকা দেয় এইসব টাকা উদ্ধার করার জন্যই। তখনই প্রেসিডেন্ট তাদের সেই গ্রামের উন্নয়ন বোর্ড থেকে কিছু টাকা সেই রাঘবকে দিয়ে দেয় আর বলে, যাও এগুলো ভাটকে দাও আর বলো সাথী পরে টাকাগুলো শোধ করে দেবে। রাঘব সেখান থেকে চলে আসে। আর তখনই দেখা যায় সেই গ্রামে চলে আসে কৃষ্ণকুমার এবং তার স্ত্রী প্রিয়া। আর তারা সেই গ্রামের প্রেসিডেন্টকে বলতে থাকে, সামনের সপ্তাহে এই গ্রামে নতুন ব্যাংক উদ্বোধন হবে, আপনারা সবাই আসবেন। সেই প্রেসিডেন্টও খুশি হয় আর বলে, হ্যাঁ অবশ্যই আসব, এই গ্রামের প্রথম ব্যাংক, আমরা কেন আসব না। এরপরেই দেখা যায় ব্যাংক যেদিন উদ্বোধন করা হবে সেই দিন চলে আসে। দেখা যায় সেখানে ম্যানেজার কৃষ্ণকুমারের শুধুমাত্র পূর্ব কাজের অভিজ্ঞতা ছিল আর বাকি সবাই নতুন ছিল। ব্যাংকে এসে তারা একে অপরের সাথে পরিচিত হয়ে নেয়। আর এরপরেই দেখা যায় গ্রামের মানুষরাও সেখানে আসতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে চলে আসে পুলিশ অফিসার শ্রীনিবাস। আর সেখানে কৃষ্ণকুমারকে বলতে থাকে, গ্রামে নতুন ব্যাংক উদ্বোধন করেছেন, অথচ আমাদের একবারও বললেন না। কৃষ্ণকুমার বলে, সরি স্যার, ভুলে গিয়েছি। শ্রীনিবাসও মজা করতে থাকে আর বলে, এমনিতেই মজা করলাম। সেখানে তারা ব্যাংকটা উদ্বোধন করে ফেলে। এরপরেই দেখা যায় ব্যাংকিং কার্যক্রম শুরু হয়ে যায়। 2-1 করে লোক সেই ব্যাংকে আসতে শুরু করে। এদিকে বিজয় কল করে কৃষ্ণকুমারকে। কৃষ্ণকুমার বলে, স্যার ব্যাংক ভালোই চলছে, কিন্তু আমাদের কিছু রিজার্ভ ক্যাশের দরকার রয়েছে, কারণ অনেকেই লোনের জন্য অ্যাপ্লাই করছে। তখন বিজয় বলতে থাকে, আসলে এটা একটা প্রত্যন্ত অঞ্চলের শাখা, তাই তোমাদের নিজেদেরকেই ম্যানেজ করতে হবে। হেড অফিস থেকে তেমন কোনো সাহায্য তোমরা পাবে না। তাই মানুষ যাতে টাকা ডিপোজিট করে আর সেই টাকা থেকেই যাতে ব্যাংকের রিজার্ভ ক্যাশ তোমরা বানাতে পারো সেই ব্যবস্থাই করো। আর তুমি মনে রেখো, তোমার এই চাকরিটা 6 মাসের ভলেন্টিয়ারি হিসেবে। তুমি যদি এই চাকরিটাকে পার্মানেন্ট করতে চাও তাহলে তোমাকে ব্যাংকের পারফরমেন্স দেখাতে হবে। কৃষ্ণকুমার বুঝতে পারে যে তাকেই কিছু একটা করতে হবে। রাতের বেলা দেখা যায় খাবার টেবিলে বসে কৃষ্ণকুমার চিন্তা করতে থাকে। প্রিয়া তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। কৃষ্ণকুমার সবকিছু খুলে বলে। প্রিয়া বলে, তোমার তো অভিজ্ঞতা রয়েছে, তুমি কিছু একটা করো। কৃষ্ণকুমার বলে, আমার অভিজ্ঞতা থাকলেও বাকি সবাই নতুন, আমাকে কিছু একটা করতে হবে, কিন্তু কি করব বুঝতে পারছি না। এর পরদিনই দেখা যায় বিজয় হেড অফিস থেকে সেই ব্যাংকে ডিপোজিট করার জন্য 1 লাখ টাকা পাঠিয়ে দেয়, কিন্তু টাকার পরিমাণটা অনেক কম ছিল। এটা শুনে কৃষ্ণকুমার একটু অবাক হয়ে যায়, মাত্র 1 লাখ। এরপরেই রাতের বেলা দেখা যায় লাক্ষ্মী এবং সাথী কথা বলে। সাথীর মেয়েটা অসুস্থ। সাথী লাক্ষ্মীকে বলে, যে কয়টা টাকা ছিল সব টাকাই শেষ হয়ে গেছে ওর চিকিৎসার জন্য, ওর বাবাও এই একই রোগে মারা গেছে। এখন মেয়েটারও কি রোগ হয়েছে বুঝতে পারছি না, ওর ট্রিটমেন্ট চলছে, কিন্তু কি করব কিছুই বুঝতে পারছি না। লাক্ষ্মী তাকে সাহস দেয় আর বলে, ঠিক হয়ে যাবে। সাথী লাক্ষ্মীকে বলে, আমার এই চেনটা কি তোমাদের ব্যাংকে বন্ধক রাখা যাবে? লাক্ষ্মী বলে, ঠিক আছে, তুমি কালকে ব্যাংকে চলে এসো। এরপরেই দেখা যায় কৃষ্ণকুমার, বিষ্ণু আর রহিম তারা কথা বলতে থাকে যে এভাবে গ্রাহকদের একের পর এক লোন অ্যাপ্লিকেশন ফিরিয়ে দেওয়া যাবে না, তাই আমাদের কিছুই করতে হবে, মানুষকে উৎসাহিত করতে হবে যাতে তারা টাকা ব্যাংকে জমা রাখে। এদিকে দেখা যায় যখন বিষ্ণু অফিসে আসছিল, দেখা যায় গাড়িতে পদ্মার সাথে বিষ্ণুর দেখা হয় আর ঘটনাক্রমে পদ্মাও সেই ব্যাংকে চলে আসে আর লাক্ষ্মীকে জিজ্ঞেস করে ব্যাংকটা কবে খোলা হয়েছে। আসলে সেও এই ব্যাংকের জন্যই অ্যাপ্লিকেশন করেছে আর তার টেস্ট নেওয়া হয়েছে। এখন ব্যাঙ্গালোরে কালকে ইন্টারভিউ দিতে যাবে। এটা বলে পদ্মা সেখান থেকে চলে যায়। সব কথা শোনার পরে বিষ্ণু লাক্ষ্মীকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কি মৌখিক এবং লিখিত কোনো টেস্ট দিতে হয়েছিল? লাক্ষ্মী বলে, না, আমাকে স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল। বিষ্ণু একটু চিন্তায় পড়ে যায়। এর 2-1 দিন পরেই দেখা যায় সে ব্যাংক পরিদর্শন করতে আসে বিজয় এবং তার অ্যাসিস্ট্যান্ট, কিন্তু সেখানে সে দেখতে পায় ব্যাংকে একজনও গ্রাহক নেই আর তারা যার যার মতো গল্প করছে। অন্যদিকে একজন তো ঘুমিয়েই ছিল।
আর ম্যানেজার কৃষ্ণকুমারও ব্যাংকে ছিল না। আর এরপরেই দেখা যায় তারা সবাই সেখানে চলে আসে আর বিজয়কে দেখে ভয় পেতে শুরু করে। বিজয় তাদের ওয়ার্নিং দেয় যে এটা কোনো ব্যাংকের মধ্যেই পড়ে না। ব্যাংকের কার্যক্রম পরিচালনা করতে হলে ব্যাংকে গ্রাহক দরকার। এটা গ্রাম, আর এই গ্রামের প্রথম ব্যাংক এটা। তোমাদের মানুষদের উৎসাহিত করতে হবে যাতে তারা ব্যাংক ব্যবহার করে, ব্যাংকে টাকা জমা রাখে। তোমরা যদি নিজেদের চাকরি পার্মানেন্ট করতে চাও তাহলে অবশ্যই এটা তোমাদের করতে হবে। বিজয় এবং তার অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে চলে যায়। অন্যদিকে কৃষ্ণকুমার ভাবতে থাকে কি করবে। তারা সবাই মিলে সাথীর বাড়িতে আসে এবং তাকে একটি চাকরি দেয়। সে যেহেতু এই গ্রামের সবাই পরিচিত, সে যদি যে সবাইকে বোঝায় তাহলে অবশ্যই সে বুঝবে। এই জন্য তাকে এবং বিষ্ণুকে দায়িত্ব দেওয়া হয় তারা গ্রামের প্রত্যেকটি বাড়িতে যাবে এবং প্রত্যেককে এই গ্রামে ডিপোজিট করে টাকা রাখার জন্য উৎসাহিত করবে এবং তাদের কাছ থেকে টাকা কালেক্ট করে ব্যাংকে জমা দেবে। আর এতে সাথে অনেক খুশি হয়ে যায়, কারণ এই চাকরিটা পেলে সে তার মেয়ের ট্রিটমেন্ট করাতে পারবে। দেখা যায় তারা পরদিনই গ্রামে রাউন্ড দেওয়া শুরু করে আর সেখানেই তাদের সাথে পদ্মার দেখা হয়। সাথী পদ্মাকে বলে, আসলে তুমিও তো এই গ্রামেরই মেয়ে, তুমিও চলো, তুমি সবাইকে বললে তারা আরও বেশি খুশি হবে এবং টাকা রাখতে রাজি হবে। পদ্মাও তাদের সাথে যেতে শুরু করে। আর এই ফাঁকে পদ্মা আর বিষ্ণুর মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। তারা একে অপরকে ভালোবেসে ফেলে। এদিকে তাদের টাকার কালেকশন সেই পরিমাণ ছিল না যেটা তারা আশা করেছিল। রাতে তারা একসাথে মিটিং করতে থাকে। বিষ্ণু বলে, আমাদের যে সময় বেঁধে দেওয়া হয়েছে, আমার মনে হয় না আমরা 10 লাখ টাকা ডিপোজিট করাতে পারবো। তারা ভাবতে থাকে। তখনই কৃষ্ণকুমার এবং রহিম বলতে থাকে, এই গ্রামে একজন লোকই রয়েছে যে 10 লাখ টাকা ডিপোজিট করাতে পারে। সে হচ্ছে ভাট। আমাদের ভাটের সাথে যে কথা বলা দরকার। বাকিরা বলে, হ্যাঁ, আমরা অন্তত 5 লাখ টাকাও যদি ডিপোজিট করাতে পারি তাহলে বিজয় স্যারকে বোঝাতে পারবো। পরদিনই তারা ভাটের বাসায় চলে যায়। আর সেখানে যাওয়ার পরে তারা ভাটের সাথে কথা বলে এবং তাকে অনুরোধ করে যেন সে তার টাকা ব্যাংকে ডিপোজিট করে। ভাট এতে হাসে আর বলে, ধরো আমি 5 লাখ টাকা ডিপোজিট করলাম, তাহলে আমি কত টাকা পাবো? কৃষ্ণকুমার বলে, আপনি 9% ইন্টারেস্ট পাবেন। ভাট বলে, কিন্তু এই টাকাটা যদি আমি ব্যাংকে না রেখে গ্রামের মানুষদের মধ্যে দেই তাহলে তারা আমাকে এই টাকাটা ডাবল করে 1 বছর পরে ফেরত দেবে। তারা সবাই সেখান থেকে ফিরে আসতে যাচ্ছিল। হঠাৎ করে চাকু বলে, আচ্ছা তাহলে আপনি কি আমাদের কিছু টাকা ধার দিতে পারবেন? ভাট হাসে, বলে, এই গ্রামে যারা থাকে আমি সবাইকেই টাকা ধার দেই। যেহেতু তোমরাও এই গ্রামের লোক, তাহলে অবশ্যই আমি তোমাদের টাকা ধার দেব। কত টাকা লাগবে? কৃষ্ণকুমার আর বিষ্ণু আলোচনা করে বলে, 5 লাখ টাকা। তখন ভাটের ইশারায় রাঘব একটা বস্তা থেকে 5 লাখ টাকা বের করে তাদের দেয়। ঠিক তখনই কৃষ্ণকুমার দেখতে পায় পাশে আরও একটি রক্তাক্ত বস্তা পড়ে আছে। ভাট তাদের লোকদের ডাক দেয় আর বলে সেই লাশটা মাটিতে পুঁতে ফেলার জন্য। ভাট তাদের বলে, আমার টাকা কেউ মেরে খেতে পারে না, সবাই আমার টাকা এমনিতেই ফেরত দিয়ে যায়, না হলে ওর মতো অবস্থা হয়। অর্থাৎ ভাটের টাকা কেউ না দিলে সে তাকে মেরে ফেলে। এর একদিন পরেই দেখা যায় ব্যাংকে একজন লোক আসে আর সে কমপ্লেন করতে থাকে, কয়েকদিন আগে সে অন্য একটা ব্যাংকে ট্রানজ্যাকশন করেছিল। এই ব্যাংক থেকে সেই ব্যাংকের অ্যাকাউন্টে সে 1 লাখ টাকা পাঠিয়েছিল, কিন্তু সেই ব্যাংক বলছে এখনও সেই টাকাটা যায়নি। এতে সে রাগারাগি করতে থাকে। বিষ্ণু তাকে বুঝিয়ে পাঠিয়ে দেয় আর বলে, এটা একটা টেকনিক্যাল ইস্যু, কালকের মধ্যে সমাধান হয়ে যাবে। তখনই কৃষ্ণকুমার বিষ্ণুকে বলে, তুমি তাড়াতাড়ি এসবি ব্যাংকে চলে যাও আর এটা ইনকোয়ারি করো। এদিকে বিষ্ণু এবং চাকু যখন সে এসবি ব্যাংকে এসে ইনকোয়ারি করে তখন তারা বলে তাদের কাছে এরকম কোনো ট্রানজ্যাকশনের রিকোয়েস্ট আসেনি। বিষ্ণু বলে, হেড অফিস থেকে করা হয়েছে। লোকটা বলে, তাহলে হেড অফিসে যেয়ে খোঁজ নিন। আর আপনারা কোন ব্রাঞ্চের? তখনই বিষ্ণু ব্রাঞ্চের নাম বলে, কিন্তু লোকটা বলে, এই ব্রাঞ্চ আবার কবে খুলল? এটার কথা তো শুনিনি। চাকু বলে, না, 2 সপ্তাহ আগেই তো খোলা হয়েছে। লোকটা বলে, আমার কাছে খবর আসেনি। বিষ্ণুর একটু সন্দেহ হয়। এরপরেই সে অন্যত্র চলে যায়। এদিকে দেখা যায় গ্রাম প্রধান চলে আসে টাকা নিয়ে আর বলে, আমাদের গ্রামের ব্যাংক, আমরা টাকা ডিপোজিট না করলে হবে? তারাও সেখানে টাকা ডিপোজিট করে। এদিকে বিষ্ণু আর চাকু একটি সাইবার ক্যাফে যেয়ে সেই উতোপিক গ্রামীণ ব্যাংকের শাখা অর্থাৎ ব্রাঞ্চগুলো পরীক্ষা করতে থাকে, চেক করতে থাকে যেখানে তাদের ব্রাঞ্চের নাম আছে কিনা। এদিকে ব্যাংকে দেখা যায় হেড অফিস থেকে মুস্তফা চলে আসে টাকা কালেকশন করার জন্য। আর সে কৃষ্ণকুমারের সাথে কথা বলে সেই টাকা নিয়ে যেতে থাকে। আসলে কৃষ্ণকুমার এবং বাকিরা ভাটের কাছ থেকে যে 5 লাখ টাকা নিয়ে এসেছিল সেই টাকাটাই তারা এই ব্রাঞ্চের হয়ে ডিপোজিট করে দেয়। এদিকে বিষ্ণু এবং চাকু তারা চলে আসে হেড অফিসে। এছাড়া তাদের যেখানে ইন্টারভিউ নেওয়া হয়েছিল সেখানেও, কিন্তু সেখানে তারা যাদের পরিচিত ছিল কেউ ফোন ধরে না। এতে বিষ্ণু বুঝে যায় এখানে অনেক বড় একটা ঘাবলা রয়েছে। এমনকি কৃষ্ণকুমারও তার ফোন ধরছিল না।
তখন বিষ্ণু চাকুকে বলে, আমাদের এখনই ব্যাংকে যেতে হবে, আর মুস্তফাকে কৃষ্ণকুমার টাকা দেওয়ার আগেই তাকে থামাতে হবে। কিন্তু বিষ্ণু আর চাকু যখন ব্যাংকে আসে, তারা দেখতে পায় কৃষ্ণকুমার ইতোমধ্যে মুস্তফাকে টাকা দিয়ে দিয়েছে, আর মুস্তফাও সেখান থেকে চলে গেছে। তখনই বিষ্ণু সবাইকে বলে, আমাদের এখানে আর থাকা যাবে না, আমাদের এখান থেকে পালাতে হবে। কৃষ্ণকুমার সহ বাকিরা অবাক হয়ে যায় আর বলে, কেন? তখনই বিষ্ণু আর চাকু সবাইকে সবকিছু খুলে বলতে থাকে। আসলে উডুপি গ্রামীণ ব্যাংকের বেটেকাম শাখার কোনো অস্তিত্বই নেই। এছাড়া আমি তাদের ওয়েবসাইটও চেক করেছি, তাদের আপকামিং যেসব শাখা রয়েছে সেগুলোর সবগুলোর লিস্টই সেখানে দেওয়া ছিল এবং ডিটেলসও দেওয়া ছিল, কিন্তু বেটেকামের শাখার কোনো ডিটেলসই সেখানে দেওয়া ছিল না। এমনকি হেড অফিসে যে আমি বিজয় স্যার এবং তার অ্যাসিস্ট্যান্টের ব্যাপারেও খোঁজ নিয়েছি, কিন্তু সেখানে এই নামের কোনো এমপ্লয়ি নেই। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। কৃষ্ণকুমার বলে, তোমার কোথাও ভুল হচ্ছে। বিষ্ণু বলে, ভুল নয়, এটাই ঠিক। আসলে আমাদের পোস্টিং এই ব্যাংক পুরোটাই একটা নাটক ছিল। আসলে আমরা একটা ফেক ব্যাংকে কাজ করছি। সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তারা ভাবতে থাকে, এত এত টাকাগুলো তারা মোস্তফাকে দিয়ে ডিপোজিট করিয়েছে, গ্রামের এত এত মানুষের টাকা এই ব্যাংকে জমা করিয়েছে ডিপোজিটের নামে। এছাড়া কয়েক ব্যাংকে তারা ট্রানজ্যাকশনও করেছে। এই সব কিছু ফেক হলে এখন তাদের কি পরিণতি হবে? এছাড়া ভাটের কাছে যে টাকাটা এনেছিল সেটার কি হবে? ভাট তো এই কথা জানতে পারলে তাদের মেরে ফেলবে। বিষ্ণু বলে, এই সব কিছু ভাবার সময় নেই, নিজেদের বাঁচাতে হলে এখনই পালাতে হবে। তারা ব্যাংক বন্ধ করে পালাতে যাবে। ঠিক সেই সময় দেখতে পারে যেখানে পুলিশ শ্রীনিবাস সেখানে চলে এসেছিল, আর তাদের সবাইকে তারা অ্যারেস্ট করে নেয়। আর দেখা যায় সেই পুলিশ অফিসার শ্রীনিবাস তাদের অ্যারেস্ট করে বিজয়ের কাছে নিয়ে আসে। বিজয়কে দেখে তারা সবাই রেগে যায়, আর কৃষ্ণকুমার বলতে থাকে, এই লোকটাই আমাদের ধোঁকা দিয়েছে, মিথ্যে ব্যাংকের নাটক করিয়েছে আমাদের দিয়ে। তখন বিষ্ণুও রেগে যায় আর বিজয় কুমারের কলার ধরে বসে, কিন্তু শ্রীনিবাস তাকে লাথি মেরে ফেলে দেয়। শ্রীনিবাস বিষ্ণুকে বলতে থাকে, আমি তোমার সব খবর জানি। তুমি একজন শেটের হয়ে কাজ করেছ 5 বছর, যে আসলে একজন স্মাগলার, আর তার ড্রাগস তৈরিতে তুমি তাকে সাহায্য করেছ। কিন্তু একটা সময় তুমি তাকে ধোঁকা দিয়ে এখানে পালিয়ে এসেছ। এখন যদি তোমার লোকেশন এবং ইনফরমেশন তাকে দেই, তাহলে তার লোকেরা সাথে সাথে এখানে চলে আসবে এবং তোমাকে মেরে ফেলবে। তো এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো। এটা শুনে বাকি 4 জন অবাক হয়ে যায়। বিষ্ণুও যে একজন ক্রিমিনাল হতে পারে এটা তারা বিশ্বাসই করতে পারছিল না। এরপরে বিজয় তাদের বলতে থাকে, সে বলে, উদুপি গ্রামীণ ব্যাংক সেখানেই একটা শাখা খুলবে, কিন্তু সেটা আরও 4 মাস আগে। এই ব্যাপারে আমি ইনকোয়ারি করেছি, আর সেই শাখা অর্থাৎ বিল্ডিংটা তৈরি করার কন্ট্রাক্ট আমি নিজের কাছে নিয়ে নিয়েছি এবং সেই কাজটা আরও 1 মাস আগেই শেষ করে ফেলেছি। আর এরপরে প্ল্যান করে আমি তোমাদের সেখানে নিয়োগ দিয়েছি। তখনই কৃষ্ণকুমার বিজয়কে রিকোয়েস্ট করে যে, স্যার, আমাদেরকে এসবের মধ্যে ফাঁসাবেন না। তখনই শ্রীনিবাস বলে, তুমি আর তোমার স্ত্রী যখন পালিয়ে আসছিলে, সেখানে তোমার স্ত্রী একজন লোকে চাকু দিয়ে আঘাত করে পালিয়ে এসেছিলে, সেই লোকটা মারা গিয়েছিল। সেখানকার পুলিশরা যদি একবার খবরটা পেয়ে যায়, তাহলে তোমাকে এবং তোমার স্ত্রী দুজনকে অ্যারেস্ট করবে। তখন তোমার মেয়েটার কি হবে? এটা শুনে বাকিরাও অবাক হয়ে যায়। তখনই বিজয় বলতে থাকে, আমি তোমাদের এমনি এমনি নিয়োগ দেইনি, তোমাদের প্রত্যেকেরই এক একটা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, আর সেই ক্রাইমগুলো থেকে বাঁচার জন্যই তোমরা পালিয়ে এখানে এসেছ, আর সবকিছু জেনেই আমি তোমাদের নিয়োগ দিয়েছি। এরপরে বিজয় তাদের বলে, আমার একটা প্ল্যান রয়েছে, যেটা সফল করতে আরও কমপক্ষে 2 মাস সময় লাগবে। এই 2 মাসে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চলবে। তোমরা লোকের টাকা ডিপোজিট করবে, সেই টাকাগুলো মোস্তফা যেয়ে নিয়ে আসবে। আর এর বাইরে যদি তোমরা করো, তাহলে তোমাদের পুরনো কেস এবং ফেক ব্যাংক চালানোর কেসে জেলে ঢুকিয়ে দেওয়া হবে, আর সেই কাজটা শ্রীনিবাস নিজেই করবে। শ্রীনিবাস বলে, তো কাউকে কোনো কিছু বলার দরকার নেই। যদি কেউ কাউকে কিছু বলো, তাহলে তোমাদেরকে এই মিথ্যে কেসে ফাঁসিয়ে দেওয়া হবে। তারা সবাই ভয় পেয়ে যায়, এখন কি করবে? এরপরে বিজয় মোস্তফাকে বলে তাদের আবারও ব্যাংকের সামনে নামিয়ে দিয়ে আসার জন্য। তারা সেখান থেকে চলে যায়। শ্রীনিবাস বিজয়কে বলে, ওরা যদি মুখ খোলে, তখন বিজয় বলে, মুখ খুলবে না, আর খুললেও আমি জেনে ফেলব, কারণ ওদের 5 জনের ভেতরে একজন আমার লোক রয়েছে। বাড়িতে আসার পরে কৃষ্ণকুমার প্রিয়াকে সবকিছু খুলে বলে, আর বলে, তুমি তোমার বোনের বাড়িতে চলে যাও। কিন্তু প্রিয়া বলে, না, তোমার যা হবে আমি তোমার পাশেই রয়েছি। এরপরেই দেখা যায় রাতের বেলা বিষ্ণু চলে আসে কৃষ্ণকুমারের সাথে দেখা করতে, আর বলে, আমার সন্দেহ হচ্ছে যে আমাদের ভেতরে কেউ একজন বিজয়ের লোক, যে বিজয়কে ইনফরমেশন পাচার করছে। নয়তোবা আমরা যখন ব্যাংক বন্ধ করে চলে যাব, ঠিক ওই সময়টাতে শ্রীনিবাস সেখানে চলে আসলো কি করে, আর বিজয়ী এই খবরটা কি করে পেল?
নিশ্চয়ই আমাদের মধ্যে কেউ তাকে বলেছে। তখন কৃষ্ণকুমার অবাক হয়ে যায় আর ভাবতে থাকে এটা কে হতে পারে। বিষ্ণু বলে বাকি ৩ জনের ওপরে নজর রাখতে হবে। তখন কৃষ্ণকুমার বলে তুমি কিভাবে নিশ্চিত হলে যে বাকি ৩ জনের মধ্যেই সেই স্পাই রয়েছে, তুমি আর আমি নই? তখন বিষ্ণু বলে আমি যদি ইনফর্মার হতাম তাহলে আপনাকে এসে বলতাম না, আর আপনি যদি ইনফর্মার হতেন তাহলে আপনি এখানে আপনার পরিবার নিয়ে আসতেন না। পরদিন থেকেই তারা বাকি ৩ জনের ওপরে নজর রাখতে শুরু করে। এছাড়া বিষ্ণু কৃষ্ণকুমারকে বলে আজকে থেকে কেউ টাকা জমা দিতে আসলে সেটা নিয়ে যাবে না। কৃষ্ণকুমার বলে এটা কি করে সম্ভব? আমরা কয়জন গ্রাহককে এভাবে ফিরিয়ে দেব, আর তাদের কি অজুহাত দেখাবো বা কারণ দেখাবো? বিষ্ণু বলে যে করেই হোক করতে হবে, কারণ এই টাকাগুলো তারা আর কখনো ফেরত পাবে না। তখনই দেখা যায় গোপী নামের একজন লোক চলে আসে, আর এই গোপীকে দেখার পরেই কৃষ্ণকুমার বলে সে আমাকে বলেছিল তার জমি বিক্রির টাকা সে ডিপোজিট করে ব্যাংকে রাখবে। বিষ্ণু বলে যে করে হোক তাকে ফিরিয়ে দিন, কিন্তু গোপী সেখানে এসে জোর করেই টাকা রেখে দেয়। কৃষ্ণকুমার বলে আজকে টাকা রাখার দরকার নেই, কিন্তু গোপী তার কথা শোনে না। বাইরে আসার পরে বিষ্ণু আর কৃষ্ণকুমার বলতে থাকে যেহেতু গোপী ব্যাংকে টাকা ডিপোজিট করে গেছে, যদি সেই ৩ জনের মধ্যে ইনফর্মার হয় তাহলে অবশ্যই বিজয়ের লোকেরা টাকা নেওয়ার জন্য আসবে, কারণ তারা তখন সামনেই ছিল। বিষ্ণু বলে আমি খুঁজে বের করব, আপনি শুধু আমার সাথে থাকুন। কিছুক্ষণ পরেই দেখা যায় সে মোস্তফা টাকা নেওয়ার জন্য চলে আসে। প্রথমে যদিও বিষ্ণু এবং কৃষ্ণকুমার বলে টাকা নেই, কিন্তু তারপরে বিজয় ফোন করে আর বলে আমি জানি টাকা জমা হয়েছে, টাকাটা দিয়ে দাও। বাধ্য হয়ে তারা টাকা দিয়ে দেয়, কিন্তু তখনই সাথী সেই ডেইলি কালেকশন নিয়ে ব্যাংকে চলে আসে। লাক্ষ্মী তাকে ইশারা করে সেখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু সাথী সেটা বুঝতে পারে না, আর মোস্তফা এটা দেখে ফেলে আর সেই টাকাগুলো সেখান থেকে নিয়ে যায়। এদিকে রাতের বেলায় বিষ্ণুকে দেখা যায় ব্যাগপত্র গুছিয়ে কোথাও চলে যাচ্ছিল। রহিম এবং চাকু তাকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। বিষ্ণু বলে সে আর এসব কিছু মেনে নিতে পারছে না, সে এখান থেকে চলে যাবে। রহিম বলে দাঁড়াও, আমিও তোমার সাথে যাব। রহিম আর বিষ্ণু বাইরে বের হয়ে পড়ে, কিন্তু চাকু পেছনেই দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পরে দেখা যায় চাকু ব্যাগ নিয়ে চলে আসে, অর্থাৎ তারা ৩ জনই সেখান থেকে পালিয়ে যাবে। সেখানে একটি গাড়ি আসার সাথে সাথেই তারা ৩ জন সেটাতে উঠে বসে, কিন্তু রাস্তার মাঝেই দেখা যায় বিজয়ের লোকেরা সেই গাড়িটা থামিয়ে দেয়, আর পরদিন সকালেই তাদের ৩ জনকে আবারও তাদের ঠিকানায় পৌঁছে দেয়। আর সেখানে যখন কৃষ্ণকুমার আর লাক্ষ্মী আসে তারা রেগে যায় আর বলে তোমরা আমাদের ২ জনকে এখানে বিপদে ফেলে তোমরা ৩ জন পালিয়ে যাচ্ছিলে। বিষ্ণু রেগে যায় আর বলে তার মানে তুমিই ইনফর্মার? কৃষ্ণকুমার বলে আমি ইনফর্মার নই, আমি সকালে এসে যখন তোমাদের দেখতে পাইনি তখনই আমি লাক্ষ্মীকে এখানে ডেকেছি। বিষ্ণু বলে তার মানে রহিম ইনফর্মার, কারণ সেই আমার সাথে গিয়েছিল। রহিম বলে আমি তো তোমার সাথেই ছিলাম, আমি যদি কাউকে খবর দিতাম তাহলে তো তুমি দেখতেই পেতে। চাকু বরং আমাদের কাছ থেকে কিছুটা দূরে ছিল অনেকটা সময়, তাকে জিজ্ঞেস করো। বিষ্ণু তাকে জিজ্ঞেস করে। চাকু বলে ব্যাগপত্র গোছাতে আর বাড়িঘর তালা দিতে একটু তোর সময় লাগবেই, আমি তো একটু পরেই সেখানে চলে এসেছি। কিন্তু বিষ্ণু তার কথা বিশ্বাস করে না এবং তাকে জোর করে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তখনই লাক্ষ্মী রেগে গিয়ে বলে এসব বন্ধ করো, আমি ইনফর্মার, আমি বিজয়কে ইনফর্ম করেছি, আর এখানে আসার আগেই আমি জানি এটা ফেক ব্যাংক। শুধু আমিই নই, চাকু এটা জানে। চাকু বলে আমি কাউকে ধোকা দেইনি, আমাকে বলা হয়েছে আপনাদের ৩ জনের উপর নজর রাখার জন্য, আর এর জন্য আমি টাকা পাবো, ব্যাস এতটুকুই। লাক্ষ্মী বলতে থাকে দেখুন আমাদের কারো মধ্যে কোনো সম্পর্ক নেই, আমরা আগে থেকে কেউ কাউকে জানি না, তাই আমি আর চাকু যে কাজটা করেছি আমার মনে হয় না আমরা ভুল কিছু করেছি। আর আমরা এখানে সবাই ক্রিমিনাল, কারণ সবাই কোনো না কোনো ক্রাইম করে সেখান থেকে পালিয়ে এসেছি। রেগে যায় কৃষ্ণকুমার আর বলে তাই বলে কি এভাবে বারবার ভুল করতে হবে আমাদের? লাক্ষ্মী বলে আমিও ভুল করছি না, আমার ভাইয়ের ট্রিটমেন্টের জন্য টাকা দরকার, আমি বাস টাকা নেওয়ার জন্য এই কাজটা করেছি, আর কিছু জানি না। চাকু বলে আমারও প্রয়োজন রয়েছে, আমার স্ত্রী অসুস্থ। লাক্ষ্মী বলে আমি চাই আমরা সবাই এখানে থাকব, আর যে করেই হোক যা কিছুই হোক না কেন আমি এখানে থাকব। তারা বুঝতে পারে তাদের পালানোর কোনো সুযোগ নেই, তাই পরদিন থেকে তারা যথারীতি বিজয়ের কথা মতো ব্যাংক চালাতে থাকে। এদিকে বিষ্ণু বুঝতে পারে এখানে তার ভবিষ্যৎ অন্ধকার, আর এই জন্য সে পদ্মার থেকে নিজের দূরত্ব বাড়িয়ে নেয়। অন্যদিকে কিছুদিন পরেই কৃষ্ণকুমার তার স্ত্রী প্রিয়া এবং মেয়েকে প্রিয়ার বোনের বাড়িতে পাঠিয়ে দেয়। এদিকে বাকি ৩ জনও বুঝতে পারে চাকু এবং লাক্ষ্মী কাজগুলো বাধ্য হয়ে করেছে, তাই তারাও তাদের ক্ষমা করে দেয় এবং তারা একসাথেই আবারও সেখানে কাজ করতে শুরু করে। এদিকে একদিন রাঘব ব্যাংকে চলে আসে ভাটের কাছ থেকে যে টাকাটা তারা ধারে নিয়েছিল সেটার ইন্টারেস্ট নেওয়ার জন্য। সেখানে টাকার ইন্টারেস্টটা নেওয়ার সময় সে বিষ্ণুর সাথে কথা বলতে থাকে আর বলে তোমাদের জোনাল ম্যানেজার বিজয় ভাটের সাথে সেদিন দেখা করতে
এসেছিল। এটা শুনে অবাক হয়ে যায়। বিজয় ভাটের সাথে কি করছে? রাঘব বলে, ভাটের সাথে তো বিজয়ের সম্পর্ক ভালো, মাঝে মধ্যেই সে তার সাথে দেখা করতে আসে, গল্পগুজব করে। সেই রকমভাবেই সেই দিন এসেছিল। রাতের বেলা আবারও সবাই বসে এই বিষয় নিয়ে কথা বলতে থাকে যে বিজয় ভাটের সাথে কেন দেখা করছে। তখনই বিষ্ণু বলে, আমরা সবাই অতীতে ভুল করেছি, তার মানে এটা নয় আমরা বারবার ভুল করে যাব আর কারো কথায় ক্রাইম করব। তখনই রহিম বলতে থাকে, আমার একটা কথা ছিল, আমার মনে হয় বিজয়ের উদ্দেশ্য অন্য কিছু। সে শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট খুলে আমাদের দিয়ে মানুষের টাকা লুট করার জন্যই এখানে আসেনি, তার উদ্দেশ্যটা ভিন্ন, ভাটের গোল্ড। এটি শুনে সবাই অবাক হয়ে যায়। তখন রহিম বলতে থাকে, ভাটকে আমি অনেক আগে থেকেই চিনি, আর সেদিন যখন আমরা তার কাছ থেকে টাকা আনতে গেলাম তখনই আমি তাকে প্রথমবার দেখার পরে চিনে ফেলেছিলাম। তখন রহিম বলতে শুরু করে, এই কাসার গোল্ডের সাথে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের অনেক জোরালো একটা সম্পর্ক ছিল। আসলে দুবাই থেকে যেসব স্বর্ণ আসত সেগুলো নদীপথে কাসার গোল্ড দিয়েই মুম্বাই পৌঁছাতো। আর এই কাসার গোল্ডের লোকাল ডন ছিল মুসা, যে এই কাজটা করত আন্ডারওয়ার্ল্ডের হয়ে, অর্থাৎ সে এখান দিয়ে স্বর্ণগুলো চোরাচালান করত। আর ওই সময়ে মুসার গাড়ির ড্রাইভার ছিল ভাট। এভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করে একদিন একটা কনসাইনমেন্ট আসার পরে কিছু লোক সেখানে সেই লোকগুলোকে মারার পরে ২০ কেজি স্বর্ণ নিয়ে চলে যায়। আর এতে মুসা পাগলের মতো হয়ে যায়। মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড থেকে লোক আসে আর সেই লুট হয়ে যাওয়া স্বর্ণের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। একটা সময় যখন ভাটকে তারা জিজ্ঞাসাবাদ করে, ভাট তাদের বলে এই সব কিছুর পেছনে মুসাই রয়েছে, অর্থাৎ মুসাই স্বর্ণগুলো লুকিয়ে ফেলেছে এবং তাদের বলছে এগুলো নিখোঁজ হয়ে গেছে। ভাটের কথাগুলো সেই লোকগুলো বিশ্বাস করে নেয়। আর একটা সময় ভাট মুসাকে মারার জন্য তাদের সাহায্য করে। আর এরপরেই মুভির সেই শুরুর দৃশ্যটা দেখানো হয়, যেখানে মুসাকে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের কয়েকজন লোক গুলি করে রাস্তায় মেরে ফেলে। দেখা যায় এর পরের কনসাইনমেন্টে যে গোল্ডগুলো আসে সেটার ওজন ছিল প্রায় ৮০ কেজি। আর সেই পুরো গোল্ডটাই মেরে দেয় ভাট, আর সেখান থেকে সে পালিয়ে চলে আসে। মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের লোক ভাটকে এরপরে অনেকবার খোঁজার চেষ্টা করছে, কিন্তু তাকে তারা কোথাও খুঁজে পায়নি। এরপরেই ভাট অপেক্ষা করতে থাকে। কয়েক বছর কেটে যাওয়ার পরে যখন সে বুঝতে পারে সেই স্বর্ণের পেছনে কেউ আর আসবে না, তখনই ভাট এই গ্রামে চলে আসে আর বসবাস শুরু করে। আর সেই স্বর্ণ থেকে অল্প পরিমাণ কিছু টাকা বের করে নেয় আর সেটা দিয়ে সুদের ব্যবসা শুরু করে। কিন্তু বাকি স্বর্ণগুলো এখনও ভাটের কাছেই রয়েছে। কিন্তু ভাট এখনও ভয় পায়, যদি কেউ মুম্বাই থেকে সেই স্বর্ণের খোঁজে চলে আসে, এই জন্যই সে তার সাথে বডিগার্ড রাখে। তখন বিষ্ণু জিজ্ঞেস করে, তুমি এসব কিছু কি করে জানলে? রহিম বলে, সেই মুসা ছিল আমার আঙ্কেল, আর ছোটবেলায় আমি ভাটকে দেখেছিলাম, এই জন্য ভাট আমাকে দেখার পরে চিনতে পারেনি, কিন্তু আমি তাকে চিনে ফেলেছি। আর আমি যখন বিজয়ের সাথে কথা বলছিলাম, বিজয় যখন আমাকে ব্ল্যাকমেল করছিল, তখন তার কথা শুনে আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে সে অন্য কিছুর জন্য প্ল্যান করছে। আর এরপরে যখন আমি ভাটকে দেখতে পাই তখন আমি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাই যে বিজয়ের উদ্দেশ্য হচ্ছে ভাটের গোল্ড। বিষ্ণু বলে, তার মানে বিজয় যখন তার টার্গেট পূরণ করে ফেলবে, অর্থাৎ সেই গোল্ডগুলো পেয়ে যাবে, তখন এই গ্রামবাসীদের সামনে সে আমাদের ছুঁড়ে ফেলে দেবে। এটা শুনে লক্ষ্মী আর চাকু অবাক হয়ে যায় যে বিজয় তার মানে তাদের টাকা দেবে না, ধোঁকা দেবে। বিষ্ণু বলে, আমারও এমনটাই মনে হচ্ছে। বিষ্ণু বলে, আমাদের কোনো কিছু একটা করা দরকার, যদি তোমরা সাথে থাকো। লক্ষ্মী আর চাকু বলে, যেহেতু টাকা পাবো না, তাহলে কেন আমরা বিজয়ের কথা শুনব, আমরা তোমাদের সাথেই আছি। ঘটনা প্রেজেন্টে চলে আসে। দেবরাজ এতক্ষণ পার্থা এবং বাকি অফিসারদের এই ঘটনা বলছিল। তখন আরও একজন অফিসার পার্থার কাছে আসে। পার্থা বাইরে যায় আর কিছুক্ষণ পরেই ফিরে আসে একটা ছবি নিয়ে, যেখানে একটা গাড়ির ছবি ছিল। পার্থা বলে, ইন্ডিয়া আর নেপালের বর্ডারের কাছে এই গাড়িটা পাওয়া গেছে, যেটা পুনের রেজিস্ট্রেশন করা। আর তোমার প্রতিবেশীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি তোমারও ঠিক একই রকম একটা গাড়ি ছিল। দেবরাজ বলে, হ্যাঁ ছিল, কিন্তু সেটা তো ৪ মাস আগেই আমি বিক্রি করে দিয়েছি, তোমরা চাইলে প্রমাণ দেখতে পারো। এরপরে পার্থা দেবরাজকে বলতে থাকে, ১৫ বছর ধরে আমি এই চাকরিতে আছি, এখানে আমি একটা কেসও অমীমাংসিত রাখিনি, তোমার কেসটাও রাখব না। বিষ্ণু আমার কাছে এসেছিল, আর ভাটের সেই গোল্ডের খবর সেই আমাকে দিয়েছিল। দেখা যায় বিষ্ণু পার্থার কাছে আসে আর সবকিছু খুলে বলে যে কিভাবে ভাটের কাছে সেই স্বর্ণগুলো এসেছিল আর যেটা এখনও তার বাড়িতে আছে। পার্থার সবকিছু শোনার পরে সে বাড়িতে রেড করার জন্য রাজি হয়ে যায়। বিষ্ণু শুধু তাকে রিকোয়েস্ট করে, স্বর্ণগুলো না পেলেও আমি যে আপনাকে ইনফরমেশনটা দিয়েছি সেটা যেন কাউকে বলবেন না। পরদিনই দেখা যায় পার্থার লোক নিয়ে চলে যায় ভাটের বাড়িতে এবং সেখানে যে তার পুরো বাড়িটা সার্চ করতে থাকে সার্চ ওয়ারেন্টের মাধ্যমে, কিন্তু সেখানে তারা কিছুই পায় না, গুটি কয়েক টাকা ছাড়া। ভাট একটু শান্তি পায় যে তারা গোল্ডগুলো খুঁজে পায়নি, শুধুমাত্র কিছু টাকা খুঁজে পেয়েছে। কিন্তু সেখান থেকে আসার সময় পার্থা বলে,
আমি জানতে পেরেছি তোমার কাছে মুম্বাই ডনদের গোল্ড রয়েছে, আর সেটাই আমার চাই। 7 দিন সময় দিয়ে গেলাম, সেটার হিসাব নিয়ে তুমি আমার অফিস আসবে, নয়তোবা আমি যে কেমন সেটা তুমি হাড়ে হাড়ে টের পাবে। আর এই কথা শুনতেই ভাট অনেক ভয় পেয়ে যায়, কারণ সে বুঝতে পেরেছিল একদিন না একদিন এই স্বর্ণের খোঁজে কেউ না কেউ তার কাছে আসবেই। এদিকে চাকু এসে তাদের খবর দেয় যে রেড হয়ে গেছে, কিন্তু ভাটের বাড়ি থেকে তারা কোনো স্বর্ণ পায়নি। এটা শুনে তারা আবার হতাশ হয়ে যায়। তারা ভেবেছিল ভাটের স্বর্ণগুলো যদি ধরা পড়ে যায় তাহলে হয়তোবা বিজয় এই ফেক ব্যাংকটা বন্ধ করে দেবে, আর তারাও এখান থেকে পালিয়ে যেতে পারবে। কিন্তু সেটাও হলো না। ঠিক তখনই রাঘব সেখানে চলে আসে এবং সবাইকে বলে যে ভাট তোমাদের দেখা করতে বলেছে। তারা যখন ভাটের বাড়িতে যায় তারা দেখতে পায় বিজয়ও সেখানে ছিল। বিজয় ভাটের সামনে অভিনয় করতে থাকে আর বলে, তোমরা ভাটের কাছ থেকে টাকা নিয়েছ ব্যাংকে ডিপোজিট করার জন্য। হেড অফিসে জানতে পারলে তোমাদের একজনেরও চাকরি থাকবে না। তারা কিছুই বলে না। ভাট বলে, বাদ দাও। বিজয় বলে, ভাটের একটা লোন অ্যাপ্রুভেল লাগবে, আজকের মধ্যে সেটা করে ফেলো। কৃষ্ণকুমার আর বিষ্ণু মাথা নাড়ায়। সেখান থেকে আসার পরে কৃষ্ণকুমার আর বিষ্ণু বলাবলি করতে থাকে, ভাটের কাছে এত টাকা রয়েছে, তারপরও কেন তার টাকা লাগবে। বিষ্ণু বলতে থাকে, রেড করার পরে তার বাসা থেকে কিছু টাকা পাওয়া গেছে, আর সেই টাকার হিসাব তাকে ইনকাম ট্যাক্স অফিসে দিতে হবে, আর এই জন্যই সে এই লোনটা নিচ্ছে। ব্যাংক লোন দেখাবে সেই ইনকাম ট্যাক্স অফিসে যেয়ে। কৃষ্ণকুমার বলে, কিন্তু আমাদের ব্যাংক তো ফেক, আর আমাদের ডকুমেন্টগুলোও ফেক হবে। বিষ্ণু বলে, কিন্তু সেটা চেক করতে করতেও হেড অফিসের 1 মাস সময় লেগে যাবে, ততদিনে আমরা এখান থেকে কোথাও পালিয়ে চলে যেতে পারবো। এদিকে অফিসে আসার সময় আবারও বিষ্ণুর সাথে দেখা করে পদ্মা, এবং একটা সময় তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে অ্যাভয়েড কেন করছো। বিষ্ণু কোনো কথারই উত্তর দেয় না, কিন্তু পদ্মা তাকে আবারও বলে, কেন তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। বিষ্ণু বলে, তোমার ভালোর জন্যই, আসলে তুমি আমাকে যেমনটা ভাবছো আমি তেমনটা নই। পদ্মা আবারও কারণ জিজ্ঞেস করে, তার পিছুই ছাড়ছিল না। তখন বিষ্ণু বলতে শুরু করে যে ছোটবেলা থেকেই আমার বাবা মা আমাকে রাস্তায় ফেলে চলে গিয়েছিল। এরপরেই একজন লোক আমাকে তুলে নিয়ে আসে রাস্তা থেকে এবং নিজের ছেলের মতো বড় করে তোলে, আর সেখানে তার মেয়েটিও আমাকে নিজের বড় বোনের মতোই বড় করে তুলেছে। বাবা মারা যাওয়ার পরে আমার বোন আমাকে তার সাথেই রেখেছিল, কিন্তু বোনের জামাই আমাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। এরপরে বেঁচে থাকার জন্য আমি অনেক খারাপ কাজ করেছি, অনেক ভুল কাজ করেছি, ক্রাইম করেছি, আর এই জন্যই আমি তোমাকে নিজের জীবনের সাথে জড়াতে চাই না। পদ্মা বলে, সেগুলো তোমার অতীত, বর্তমানে তো তুমি আর কোনো ভুল কাজ করছো না, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। বিষ্ণু বলে, আমি এখনো ভুল পথে আছি, তুমি চলে যাও। আর এটা বলে সেখান থেকে সে চলে আসে। এদিকে ভাট যেহেতু সবসময় ভয়ে থাকত যে বোম্বাই থেকে সে স্বর্ণের খোঁজে কেউ আসবে, আর এই জন্য বিজয় একটা গাড়িকে ভাটের গাড়ির পেছনে ফলো করার জন্য লাগিয়ে দেয়। কিছু দূর যাওয়ার পরে ভাটও এটা খেয়াল করে যে তার গাড়ির পেছনে কেউ তাকে ফলো করছে। ভাট অনেক দূর পর্যন্ত চলে আসে সেই গাড়িটাকে বোকা বানানোর জন্য, কিন্তু দেখতে পায় অনেকক্ষণ ধরেই ফলো করে যাচ্ছিল। এরপরে ভাট একটা সময় গাড়ি থামিয়ে দিয়ে চেক করার জন্য চলে আসে যে কে তাকে ফলো করছে, কিন্তু তখনই ভাটকে দেখার পরে সেই গাড়িটা সেখান থেকে চলে যায়। এরপরে মাঝরাতে ভাটের ঘুম ভেঙে যায়। বাইরে আসার পরে সে দেখতে পায় সেই গাড়িটা তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। যখনই ভাট তাদের দিকে গুলি করতে যাবে, গাড়িটা সেখান থেকে নিয়ে চলে যায়। এরপরেই শ্রীনিবাসের সাথে দেখা করে ভাট। ভাট বলে, সেই গাড়িটার রেজিস্ট্রেশন নাম্বার থেকে খুঁজে বের করো গাড়িটা কার। শ্রীনিবাস বলে, অনেক চেষ্টা করেছি, কিন্তু কোথাও সেই গাড়িটার রেজিস্ট্রেশন নাম্বার খুঁজে পাইনি, সেটা ফেক ছিল। শ্রীনিবাস বলে, তারপরে আমি আরও একবার দেখব। শ্রীনিবাস এরপরে ভাটকে বলে, আমি শুনেছি তোমার কাছে নাকি গোল্ড রয়েছে, সবাই সেটাই বলাবলি করছে। রাঘব বলে, হ্যাঁ স্যার, গ্রামবাসীরা আমাকেও জিজ্ঞেস করছে ভাটের কাছে কি স্বর্ণ রয়েছে। শ্রীনিবাস বলে, আমি সেই ইনকাম ট্যাক্স অফিসারের ব্যাপারে খোঁজ নিয়েছি, সে একেবারেই ঘাড়ু লোক, যে কেসটা একবার হাতে নেয় সেটা সমাধান না করে ছাড়ে না, তাই তুমি বিপদে পড়তে যাচ্ছ। তোমার কাছে যদি স্বর্ণ থেকেই থাকে তাহলে সেই স্বর্ণ সরিয়ে ফেলাটাই ভালো হবে, আর সেই স্বর্ণ সরিয়ে ফেলার অনেক উপায় রয়েছে। এছাড়া সেই স্বর্ণের টাকাগুলো লিগেল করারও অনেক সিস্টেম রয়েছে। এরপরেই দেখা যায় শ্রীনিবাস কল করে বিজয়কে আর বলে, আমাদের প্ল্যানটা কাজে লেগেছে। ভাট ভয় পেয়েছে, আর এখন সে অন্যত্র স্বর্ণ নেওয়ার জন্য প্রস্তুত। তখন বিজয় বলে, তুমি তাকে কনভিন্স করো যে সেই কাজটা আমাদের ব্যাংকের মাধ্যমে করতে পারলে অনেক ভালো হবে, সে নিরাপদে করতে পারবে। আর এরপরেই দেখা যায় ভাট সেই ব্যাংকে আসে লকার দেখার জন্য। বিজয় তাকে বলে, এই ব্যাংকে যদি স্বর্ণ রাখা হয় কোনো অফিসার বা কেউই এখান থেকে সেই স্বর্ণ নিয়ে যেতে পারবে না। বিজয় বলে, এখানে স্বর্ণ রাখার কয়েকদিন পরেই আমরা সেগুলো বিদেশে পাঠিয়ে দেব, আর এরপরে সেগুলো টাকা হয়ে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। ভাট বলে, তোমার হায়ার অফিসার সন্দেহ করবে না?
একসাথে এতগুলো স্বর্ণ যাবে? বিজয় বলে, হ্যাঁ করবে, কিন্তু সে এটা জানতেই পারবে না, সে বিষয়টা আমি দেখে নেব। সেখানে বিষ্ণুও ছিল। বিষ্ণু বলে, স্যার আমার কাছেও একটা আইডিয়া রয়েছে। আমাদের ব্যাংকে যতজনের অ্যাকাউন্ট রয়েছে এই স্বর্ণগুলো সবার অ্যাকাউন্টে জমা দিয়ে দেব, আর এরপরেই সেই স্বর্ণগুলোর টাকা হয়ে ফেরত আসবে। আর সেই অ্যাকাউন্টগুলো থেকে আপনি টাকা তুলে নেবেন, আর এর ফলে টাকার পরিমাণটা এত বিশাল দেখাবে না, আর আপনাকেও কেউ সন্দেহ করবে না। আইডিয়াটা পছন্দ হয় ভাটের। ভাট বলে, তাহলে এখন আমাদের কি করতে হবে? বিজয় বলে, বিষ্ণুর কথা অনুযায়ী আমাদের ব্রাঞ্চে ৬০০ মানুষের অ্যাকাউন্ট রয়েছে, তো আমাদের ৬০০ গোল্ড লোনের রিসিপ্ট লাগবে, যেটা তৈরি করতে আজকে রাত সময় লাগবে, কালকের মধ্যে হয়ে যাবে। ভাট সেখান থেকে চলে আসে। বিজয় তাদের বলতে থাকে, ভাটের সেই স্বর্ণগুলো আমার লাগবে যে করেই হোক, আর এটাই আমার প্ল্যান। ভাট সেখান থেকে স্বর্ণ নিয়ে যাওয়ার পরে আমি তোমাদের টাকা তোমাদের দিয়ে দেব এবং স্বর্ণগুলো নিয়ে আমি চলে যাব। এই প্ল্যানের বাইরে কেউ যদি কিছু করেছ তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। রাতের বেলায় দেখা যায় তারা সেই গোল্ড লোন রিসিপ্টগুলো তৈরি করতে শুরু করে। এরপরে রাতের বেলা তারা আবারও একসাথে জড়ো হয় এই বিষয়ে কথা বলার জন্য। বিষ্ণু বলতে থাকে, একবার বিজয়ের হাতে গোল্ডগুলো চলে আসলে সে আমাদের ছুঁড়ে ফেলে দেবে, সে আমাদেরকেই ফাঁসিয়ে দিয়ে এখান থেকে চলে যাবে, এটা আমি নিশ্চিত। কৃষ্ণকুমার বলে, তাহলে আমরা এখন কি করব? বিষ্ণু বলে, যে করেই হোক আমাদের সেই গোল্ডগুলো আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর এরপরেই বিজয়কে সেখান থেকে কিছু সময়ের জন্য পাঠিয়ে দিতে হবে। কৃষ্ণকুমার বলে, সেটা কি করে? আর আমরা পুলিশের হাত থেকেই বা বাঁচব কি করে? কতদিন লুকিয়ে থাকব? বিষ্ণু বলে, তারও একটা উপায় আছে, আমাকে কিছু কাজ করতে হবে, আপনারা বাসায় যান। এরপরে বিষ্ণু চাকু আর রহিমকে নিয়ে কোথাও চলে যায়। পরের দিন রাতের বেলায় দেখা যায় ভাট সেই গোল্ডগুলো নিয়ে ব্যাংকে চলে আসে, আর বিজয় সহ বাকিরা ব্যাংকে তার জন্য অপেক্ষা করে। এরপরে বিজয় আর ভাটের লোকেরা সবাই মিলে সেই লকারের ভিতরে গোল্ডগুলো রেখে দেয়, কিন্তু কিছু স্বর্ণের বার তখনও সেখানে ছিল। তখনই বিষ্ণু বলে, আর আমরা রাখতে পারবো না, আমাদের কাছে ৬০০ জন লোকের গোল্ড লোন রিসিপ্ট রয়েছে, সেই অনুযায়ী ৬০০ বার আমরা এখানে রেখেছি। এর বেশি রাখলে হেডকোয়ার্টার থেকে যে কোনো সময় ইন্সপেকশন করতে আসলে আমরা ধরা খেয়ে যাব, বিপদে পড়ে যাব, আর এই গোল্ডগুলোর হিসাব আমাদের দিতে হবে, তখন আপনার গোল্ডগুলো বিপদে পড়ে যেতে পারে। এটা শুনে ভয় পেয়ে যায় ভাট। বিজয় চমকে যায়, কারণ এটা তার প্ল্যানে ছিল না। বিজয় বলে, কিছু হবে না, আমি সেটা দেখে নেব। বিষ্ণু বলে, না স্যার, আপনি সেটা দেখে নেবেন বললেই তো হবে না, আমাদের চাকরিরও তো একটা সিকিউরিটি দরকার। আমাদের কি হবে, কারণ তারা তো আমাদেরই ধরবে, এখানে ইন্সপেকশন করতে আসবে না, আমি হেড অফিস থেকে খবর নিয়েছি। বিষ্ণু আর কৃষ্ণকুমার বলে, কিন্তু আপনিই তো বললেন ২-১ দিনের মধ্যেই ইন্সপেকশনের জন্য নতুন অফিসার আসবে। ভাট বলে, তাহলে এখন কি করব? বিষ্ণু বলে, আমাদের অন্য একটা ব্রাঞ্চ রয়েছে, সেই ব্রাঞ্চে গিয়ে আপনি বাকি গোল্ডগুলো সেখানে গোল্ড লোন হিসেবে রেখে দিতে পারেন, আর বিজয় স্যারের পরিচিত আছে সেখানে, এই কাজ করতে আপনার কোনো অসুবিধাই হবে না। ভাট বলে, চলো। বিজয় বলে, এতগুলো গোল্ড নিয়ে রাস্তায় যেতে পারবো না, পুলিশের চেকপোস্ট আছে, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। ভাট বলে, আমি গোপন রাস্তা চিনি, তুমি শুধু আমার সাথে চলো। বিজয় অবশেষে ভাটের সাথে যেতে বাধ্য হয়, কিন্তু ভাট সেখান থেকে যাওয়ার আগে সেই লকারের চাবিটা নিজের কাছেই রেখে দেয়। এছাড়া সেই লকার রুমের ভেতরেই ভাট তার লোকদের দাঁড়িয়ে থেকে পাহারা দিতে বলে, এমনকি ব্যাংকের বাইরেও সে কয়েকজন লোককে দাঁড়িয়ে থেকে পাহারা দিতে বলে, যাতে ব্যাংকের ভেতরে কেউ ঢুকতেই না পারে। এদিকে বিষ্ণুসহ বাকিরা ব্যাংকের বাইরে চলে এসেছিল। বিজয় ভাটকে নিয়ে সে ব্যাংকের উদ্দেশ্যে গোল্ডগুলো নিয়ে রওনা হয়, কিন্তু রাস্তার মাঝেই দেখা যায় অফিসার পার্থা তার অফিসারদের নিয়ে দাঁড়িয়েছিল, আর তাদের গাড়িটাকে তারা সিজ করে, আর সেখান থেকে গোল্ডগুলো তারা নিয়ে নেয় এবং ভাট আর বিজয়কে তারা অ্যারেস্ট করে। এরপরে বিষ্ণু চলে এসেছিল দেবরাজের কাছে এবং তার কাছে সাহায্য চেয়েছিল। ঘটনা প্রেজেন্টে চলে আসে। দেবরাজ পার্থাকে বলতে থাকে, বিষ্ণু আমাকে বলেছিল তারা বিপদে পড়েছে, সে আর তার কয়েকজন বন্ধুকে তাকে একটু থাকার ব্যবস্থা করে দিতে হবে। দেবরাজ বলে, আমি তাদেরকে একটি বাসা ভাড়া করে দেই, যেখানে তারা ৪ মাস ছিল। এরপরে তারা আমাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট দিতে বলেছিল, তারা বলেছিল বাইরে থেকে তাদের কিছু টাকা আসবে, সেটাই উঠাতে হবে। দেবরাজ বলে, এই জন্যই আমার অ্যাকাউন্ট থেকে উথুপেই গ্রামীণ ব্যাংক থেকে টাকা এসেছিল। সেই টাকাগুলো বিষ্ণু এবং বাকিদের দেওয়ার সময় দেবরাজ বিষ্ণুকে জিজ্ঞেস করে, আমি তোমাদের এতদিন জিজ্ঞেস করিনি তুমি কি বিপদে পড়েছ, তোমাকে কোনো গ্যাংস্টার ধরেছে তোমার শিষ্যের? বিষ্ণু বলে, না, পুলিশ। এরপরে দেবরাজ পার্থাকে বলে, আসলে আমি জানতাম না তারা যে ক্রাইম করেছে, আমি সত্যিই নির্দোষ। পার্থা এর পরে বলে, বিষ্ণু তোমাকে যা বলেছে সব বলো। দেবরাজ বলে, আমি সবকিছু বলেছি, এর বাইরে আমি কিছুই জানি না। পার্থা বলে, হয় তুমি মিথ্যে বলছো, নয়তোবা সবার মতো বিষ্ণু তোমাকেও ধোঁকা দিয়েছে। তুমি কি জানতে চাও না তারা সেখান থেকে পালিয়ে আসার পরে কি হয়েছে? তখনই পার্থা বলতে থাকে, থানায় তাদের দুজনকেই অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছিল।
কিন্তু তারা সেই গাড়ি থেকে মাত্র ২০ কেজি স্বর্ণ উদ্ধার করতে পেরেছিল। শ্রীনিবাস লুকিয়ে বিজয়ের সাথে কথা বলে আর বলে, আমি যে করেই হোক ব্যবস্থা করে তোমাকে এখান থেকে বের করব। বিজয় বলে, সেটাই করো। এই ২০ কেজি স্বর্ণ আমাদের দরকার নেই। আমি এখান থেকে বের হওয়ার পরে লকার রুম থেকে সেই স্বর্ণগুলো নিয়ে চলে আসব। এদিকে পার্থা শ্রীনিবাসকেই বিজয়কে কোর্টে চালান করার পারমিশন দেয়। ঠিক তখনই গ্রামের সব লোকেরা সেখানে চলে আসে আর বলে, স্যার, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমরা সবাই সেই ব্যাংকে টাকা রেখেছিলাম, কিন্তু আমরা পরে জানতে পারি সেটা নকল ব্যাংক। আসল ব্যাংকের কর্মচারীরা আজকে সেখানে এসেছে আর তাদের কাছ থেকে জানতে পেরেছি তারা সেই ব্যাংকটা এখনো শুরুই করেনি। তারা আরও ১ মাস পরে সেটা শুরু করবে। আজ তারা সেই বিল্ডিংটা দেখাশোনা করার জন্য এসেছিল। আর এটা শুনে অবাক হয়ে যায় সবাই। তখনই এই বিষয়টা জানতে পারে ভাট আর বুঝতে পারে বিজয় তাকে ধোঁকা দিয়েছে। তার স্বর্ণ নেওয়ার জন্যই বিজয় এই কাজটা করেছে। জেলের মধ্যেই তার উপরে হামলা করে আর সেই হামলাতেই ভাটের কাছ থেকে লকারের চাবিটা পড়ে যায়। পার্থা সেই চাবিটা উঠিয়ে নেয়। তখন পার্থা পুরো বিষয়টা বুঝে যায় আর ভাটকে বলে, আমি বুঝতে পেরেছি বাকি ৮০ কেজি স্বর্ণ কোথায় গিয়েছে। সেই স্বর্ণগুলো ব্যাংকের লকারেই রয়েছে, তাই তো? এটা শুনে ভাট অবাক হয়ে যায় আর দেখতে পারে চাবিটা তার কাছে নেই। ভাট, বিজয় সবাইকে নিয়ে পার্থা চলে আসে আবারও সেই ব্যাংকে, যেখানে সেই ব্যাংকে এখনো পাহারা দিচ্ছিল ভাটের লোকেরা। পুলিশ দেখে তারা পালিয়ে যায়। এরপরেই দেখা যায় তারা সেখানে এসে সে লকার খুলে, কিন্তু লকার খোলার পরে সবাই হতবাক হয়ে যায়, বিশেষ করে ভাট এবং বিজয়। কারণ সেই পুরো লকারটাই খালি ছিল, সেখানে কোনো স্বর্ণের বার ছিল না। কিন্তু ভাট বিজয়কে সন্দেহ করে আর বলে, স্বর্ণের বার তুমিই লুট করেছ। বিজয় বলতে থাকে, আমি তোমার সাথেই ছিলাম, আমি কি করে লুট করব? সেখান থেকে আসার সময় পার্থ ভাটকে বলে, তোমার গোল্ড বিজয় ছাড়া আর কেউ সরায়নি, কারণ সে এই বিষয়টা জানত। আর এই নকল ব্যাংক বানিয়ে তোমার গোল্ড লুট করাই ছিল বিজয়ের প্ল্যান। তুমি ওকে জিজ্ঞেস করে দেখতে পারো সেই গোল্ডগুলো সে কোথায় রেখেছে। ভাট প্রচণ্ড রেগে যায়। পার্থা বলে, তুমি টেনশন করো না, আমি সেটাও খুঁজে বের করে ফেলব, কারণ আমার জীবনে আমি কোনো কেস অমীমাংসিত রাখিনি। পার্থা বলতে থাকে, সেই গোল্ডগুলো টাকায় পরিণত করার জন্য এক্সট্রা পেমেন্টগুলোই তোমার অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, যেগুলো তোমার বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এসেছে বিষ্ণুর নামে, যার পরিমাণ ৩০ কোটি টাকা ছিল। দেবরাজ বলে, আপনি ভুল বুঝছেন, সেই টাকাগুলো আমার ব্যবসায়ের ছিল, আর আজকেই আমার ব্যবসায়ের ডিলটা হতে যাচ্ছিল। সেই টাকাগুলো আজকে আমার জমা দেওয়ার কথা ছিল, কিন্তু পরে যখন আমি জানতে পারি যে আমার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, তখনই আমি এখানে চলে আসি ইনকোয়ারি করার জন্য। আর আমি জানি বিদেশ থেকে এত বড় অ্যামাউন্ট আসলে সেটা ইনকাম ট্যাক্স অফিসারের প্রপার ভেরিফিকেশন ছাড়া রিলিজ করা হয় না, ফ্রিজ করে রাখা হয়। তারপরেও কেন আমি এভাবে আনতে যাব? এরপরেই সে তার বিজনেসের সব কাগজপত্র দেখায়, যেগুলো পার্থা তার অফিসারদের দিয়ে চেক করায়। অনেকক্ষণ চেক করার পরে তার অফিসাররা বলে, সবকিছু ঠিকই আছে, অর্থাৎ দেবরাজ সত্যি বলছে। অন্য সবার মতো বিষ্ণু দেবরাজকেও ধোঁকা দিয়েছে। অবশেষে পার্থা দেবরাজকে ডাকে আর বলে, তোমাকে এখন যেতে দেওয়া হলো, কিন্তু যে কোনো সময় ডাকলে তোমাকে আসতে হবে। কিন্তু দেবরাজ বলে, আমি যে কোনো সময় আসব, কিন্তু আমার একটা রিকোয়েস্ট ছিল, আজকে আমার বিজনেস ডিলটা রয়েছে, টাকা দিতে হবে। এটা আমার সারা জীবনের স্বপ্ন। আজকে যদি ডিলটা আমার নষ্ট হয়ে যায়, তাহলে আমার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে না, কারণ সব টাকা আমি মানুষের কাছ থেকে ধার করে নিয়ে এসেছি। প্লিজ আমার অ্যাকাউন্টগুলো আনফ্রিজ করে দিন। পার্থা অবশেষে বুঝতে পারে দেবরাজের সিচুয়েশনটা, আর সে রিকোয়েস্ট করে সব ব্যাংকের সেই অ্যাকাউন্টগুলো সচল করে দেওয়ার জন্য, যাতে করে সেই ডিলটা দেবরাজ করতে পারে। আর এটা শোনার পরে দেবরাজ অনেক খুশি হয়ে যায়। পার্থার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সে সেখান থেকে চলে আসে। এরপরে রাতের বেলায় বোম্বাইয়ের রিজনাল অফিস থেকে পার্থাকে কল করা হয় আর বলে, আমরা কিছু গোল্ড সিজ করেছি। সেই গোল্ডগুলোর ডিসক্রিপশন আপনি যেমনটা দিয়েছেন সেটার সাথে ম্যাচ করে গেছে। এটা শুনে খুশি হয় পার্থা আর জিজ্ঞেস করে, আপনি কি তাদের জিজ্ঞাসাবাদ করেছিলেন এগুলো কোথা থেকে পেয়েছে? সেই লোকটা বলে, হ্যাঁ, তারা যে কোম্পানি থেকে গোল্ডগুলো এনেছে সেই কোম্পানির নামটা লিখে রাখুন, তাহলেই হবে। দেখা যায় সেই কোম্পানির নাম লিখে রাখে পার্থা, কিন্তু একটু পরে হঠাৎ করেই তার চোখ আটকে যায়, কারণ কিছুক্ষণ আগে দেবরাজ যে ডকুমেন্টগুলো দিয়ে গিয়েছিল সেই ডকুমেন্টের ভেতরে তার কোম্পানির নাম লেখা ছিল, আর তার কোম্পানির নাম ঠিক একই, যেটা একটু আগে সেই লোকটা বলেছে। অর্থাৎ তার কোম্পানি থেকেই সেই গোল্ডগুলো পাচার করা হচ্ছে, যেটা বিষ্ণু চুরি করেছিল। তখন পার্থা অবাক হয়ে যায় আর দেবরাজের মাস্টার প্ল্যান সে বুঝতে পারে। আসলে দেবরাজ সবকিছু জেনে বুঝে এখানে এসেছিল, আর শুরু থেকেই সে ভালো সাজার চেষ্টা করছিল। সে সবকিছু জেনেই এই পুরো নাটকটা সাজিয়েছে। বিষ্ণুর ঘটনা এই সবকিছু ছিল পুরো একটা নাটক। আসলে বিষ্ণু আর দেবরাজ
আগে থেকেই সবকিছু জানত। আর তারা ইনকাম ট্যাক্স অফিসারকে ধোঁকা দিয়ে তাদের ব্যাংকগুলো সচল বানানোর এটা ছিল একটা বড় নাটক, যাতে করে সেই ব্যাংক অ্যাকাউন্টে যেসব টাকাগুলো এসেছে সেগুলো তারা উইথড্র করে নিয়ে যেতে পারে। পার্থা বলতে থাকে মনে মনে যে এটা শুধু ৫ জন নয়, বরং দেবরাজ সহ ৬ জনেরই একটা প্ল্যান ছিল। এই স্বর্ণগুলো এখান থেকে নিয়ে যাওয়া, সেগুলোকে টাকায় কনভার্ট করা এবং সেই টাকাগুলোকে লিগ্যাল বানিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, এই সব কিছুই ছিল তাদের একটা মাস্টার প্ল্যান। কিন্তু পার্থা মনে মনে ভাবতে থাকে সেই লকারের চাবিটা ভাটের কাছে ছিল। লকার রুমে ভাটের লোকেরা ছিল, ব্যাংকের বাইরে ভাটের লোকেরা ছিল। তাহলে সেই গোল্ডগুলো সেখান থেকে উধাও হয়ে গেল কি করে? তখনই পার্থা সেই লকারের ভেতরে কিছু একটা দেখতে পায়, আর পুরো প্রসেসটা সে বুঝতে পারে। দেখা যায় সেই দিন রাতে বিষ্ণু বলেছিল রহিম আর চাকুকে নিয়ে তার একটু কাজ রয়েছে। আসলে বিষ্ণু সেই লকারের ভেতরে অ্যাকোয়া রেজিয়া মেশিনটা লাগিয়েছিল, আর সেটার ভেতরে এমন অ্যাসিড দিয়েছিল যেটা শুধুমাত্র স্বর্ণকে গলাবে, আর সেটা সে এমনভাবে সেট করেছিল যেটা বাইরে থেকে দেখা না যায়। এরপরে ভাট যখন সেই গোল্ডগুলো সেটার ভেতরে রাখার পরে লকারটা তালা দিয়ে দেয় এবং সবাই সেখান থেকে বাইরে চলে আসে, তখনই বাইরে থেকে রিমোট কন্ট্রোল দিয়ে সেই মেশিনটা চালু করে দেয় বিষ্ণু, যার ফলে সেখান থেকে ঝর্ণার মতো সেই গোল্ডের ওপরে সেই অ্যাসিড পড়তে থাকে, আর অ্যাসিডগুলো গলতে গলতে লকারের নিচে চলে আসে। আর সেখানেই একটা পাইপ লাগিয়ে রেখেছিল বিষ্ণু, যে পাইপটা দিয়ে সেই তরল স্বর্ণ চুয়ে চুয়ে অন্য একটা জায়গায় পড়ে, যেখানে আগে থেকে অপেক্ষা করে বসেছিল বিষ্ণু এবং বাকিরা, যেখানে বোতলের ভেতরে সেই তরল স্বর্ণগুলো তারা জমা করে অন্যত্র নিয়ে যায়। আর এভাবেই লকার রুমে না ঢুকেই তারা এত বড় একটা স্ক্যাম করে, পুরো গোল্ড বারগুলো তারা হাতিয়ে নেয়। এরপর ব্যাংককের দৃশ্য দেখানো হয়, যেখানে বিষ্ণুর মোবাইলে তার অ্যাকাউন্টে যে টাকাগুলো এসেছিল তার মেসেজ আসতে থাকে একের পর এক। এরপরে বিষ্ণু কল করে দেবরাজকে আর বলে সে টাকাগুলো পেয়ে গেছে, অর্থাৎ বিষ্ণু সহ বাকি ৫ জনই এই স্ক্যামের সাথে জড়িত ছিল, আর তার টাকাগুলো সমান ভাগে ভাগ করে নিয়েছে। এদিকে সেই ব্যাংকের সাথে পদ্মা আর সাথীও যেহেতু কাজ করেছে, তাই গ্রামবাসীরা তাদের ধরতে থাকে আর বলে তারা জানতো এটা নকল ব্যাংক, আর তারা ইচ্ছে করেই তাদের টাকাগুলো সেই ব্যাংকে রাখতে বলেছে। সাথী আর পদ্মা বিপদে পড়ে যায়, যদিও গ্রামপ্রধান তাদের পাশে ছিল, কিন্তু বাকি গ্রামবাসীরা তাদের এই কথা মানতে নারাজ। ঠিক তখনই সেখানে পোস্টম্যান চলে আসে, সবাইকে এক একটা প্যাকেজ ধরিয়ে দেওয়া হয়, আর দেখা যায় সেখানে সবাইকে তাদের নামের চেক বই দেওয়া হয়েছে। আর সেই গ্রামপ্রধান দেখতে পায় সে যে টাকাটা ব্যাংকে রেখেছিল তার থেকেও বেশি টাকার চেকবুক তাকে দেওয়া হয়েছে। এটা দেখে তারা সবাই খুশি হয়ে যায়, এমনকি সাথী এবং পদ্মার নামেও চেক বই এসেছিল। গ্রামে তারা সবাই যেসব টাকা রেখেছিল তার থেকে বেশি পরিমাণ টাকা তাদের নামে অ্যাকাউন্ট খুলে তাদের অ্যাকাউন্টে ডিপোজিট করে দেওয়া হয়েছে। আর এই কাজটা বিষ্ণু এবং বাকিরাই করেছে, আর এতে সব গ্রামবাসীরাই খুশি হয়ে যায়। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো এই মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।